শেষ পর্যন্ত ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান মাননীয় শিক্ষামন্ত্রী যেন পদত্যাগ করেন, তিনি পদত্যাগ করলেন, কিন্তু সমস্যাটা কিভাবে সমাধান হবে তার কিন্তু এখন দিশা পাওয়া যায়। রেজিগনেশন তো হয়েছে, কিন্তু সেই চেয়ারে বসে যা যা কীর্তি হয়েছে সেই কীর্তিগুলো মানুষের কাছে সামনে আসা দরকার। তবে এমন একটা জেনারেশন তৈরি হয়ে গেল যে জেনারেশনটার আর এই পুলিশ প্রশাসন হুমকি ধমকির ভয়টা আর থাকবে না। দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, এগুলোই হচ্ছে এই সরকারের কাজ। আমি যদি বাংলার কথা বলি, বাংলা তো যেদিকে তাকাবেন আপনি অশ্বডিম্বই দেখতে পাবেন। বাংলার কোথায় আজকে শিক্ষকেরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আজকে একের পর এক ভাওতা দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার অর্ধেক লোক পায়নি, অর্ধেক মায়েরা মহিলারা যান না বাড়ি বাড়ি যান, পায়নি। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছিলেন, রাত ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে। কেন লিখেছিলেন তিনি এই কথা? প্রান্তিক মানুষের কথা বলতে গিয়ে বলেছিলেন, প্রান্তিক মানুষ যখন লড়াই জোরদার করবে, আন্দোলন যখন জোরদার করবে, তখন রাজাকেও কখনো কখনো নিজের নীতি বদলাতে হয়। ঠিক সেই চিত্র আমরা দেখলাম ভারতবর্ষে। গত প্রায় এক মাস বলা চলে যে আন্দোলন দিল্লির যন্তর মন্তরে, সেই দীর্ঘ আন্দোলনের পর পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু প্রশ্নটা এখানেই যে শিক্ষামন্ত্রী পদত্যাগের পর যে আসল শিক্ষা পরিকাঠামো পরিবর্তনের দাবি উঠেছিল তা কি আদৌ পূরণ হবে? তা কি আদৌ একটি সুস্থ রূপ পাবে? অর্থাৎ যে গোড়ায় গলদ, সেই গলদ কি কখনো শুধরাতে পারবে? আমরা দেখেছি যে সারা দেশে আন্দোলনের জন্য কিন্তু সাধারণ মানুষ সরব হয়েছিলেন। আজ পড়েছে কলকাতাতেও। একেবারে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কি বলছে সেই কলকাতা? এরপরের যে যুদ্ধটা সেটা আরো বড়। লড়াই কঠিন। আজকেও আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বোধহয় উত্তরাখণ্ডে আবার পেপার লিক হয়েছে। তো এটা 152 বার পেপার লিক হয়েছে এই 10 বছর। এই প্রথম ছাত্ররা আন্দোলন করছে। মোদী সরকার এত সহজ নয়, মানে এতদিন ধরে এত আন্দোলন হয়েছে, কখনো দেখেছেন ইস্তফা দিতে? ওনারা বিপদে পড়েছে। দেখছেন আর্মিরা সাপোর্টে চলে আসছে, এরা ইস্তফা দিচ্ছে। কখনো কোনো আমরা দেখছি স্টেজের উপরে পুলিশ প্রশাসনের লোকজন এসে ইস্তফা দিয়ে দিচ্ছে। তো আজকে এরা কোথাও না কোথাও এটা চাপে পড়েছে, কারণ এতদিন লড়াইটা একা রাহুল গান্ধীজি লড়ছেন। রাহুল গান্ধীজি বরাবর এই কথাগুলো বলে এসছেন, সেটা কৃষক আন্দোলনের কানুন পাস করা বলুন, এই বিভিন্ন ইস্যুতে যখন বা আমরা যেগুলো নর্মাল আমাদের ডেইলি নেসেসিটি, বা এই যে যুবকদের ইস্যু, বেরোজগারি নিয়ে আমরা সারাক্ষণ রাস্তায় আছি। আজকে মেহেঙ্গাই দেখুন, চারদিকে তাকিয়ে দেখুন। জয় শ্রীরাম বললে তো আর পেট্রোল ডিজেল ফ্রিতে পাওয়া যাবে না। সেটা পেট্রোলের আখের রস মেশানো থেকে শুরু করে নতুন আসছে মার্কেটে আইসোবুটানল, যেটা কিনা ডিজেল গাড়িগুলো খারাপ। তো বিভিন্ন মুদ্রা রয়েছে। তো আজকে ছাত্রদের দেখুন, আমরা এটা চেয়েছিলাম অনেকদিন আগে যে ভবিষ্যৎ প্রজন্মের বোঝা উচিত। আজকে ভবিষ্যৎ প্রজন্মের নিজের গায়ে যখন আজ পড়েছে, বুঝেছে, এবং এমনভাবে বুঝেছে। আমরা দেখলাম ওখানে কারোর বাড়ির লোক আছে বিজেপিতে, কারোর বাবা ওখানে প্রশাসনের জায়গায়, কিন্তু ছাত্র সমাজ, ছাত্র তো ভালো লাগলো একটা জিনিস ভেবে যে আন্দোলন তো চলবে, এখন লাগাতার চলবে। তবে এমন একটা জেনারেশন তৈরি হয়ে গেল যে জেনারেশনটার আর এই পুলিশ প্রশাসন হুমকি ধমকির ভয়টা আর থাকবে না। যেই জেনারেশনটা সিস্টেমটাকে ঘেন্না করবে, কারণ ওরা যদি আজকে এই মার না খেত, এরা যদি না মারা যেত, তাহলে হয়তো আজকে এটা দিনটা দেখতে হতো। আপনি ওই যে পীযূষবাবু বলেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, বলছে ওই গুজরাটের মতো কয়েকজন স্টুডেন্টকে লটকে দিলেই তো হয়ে যায়, শুনছিলাম সোশ্যাল
সোশ্যাল মিডিয়া। তো এই যে কমেন্টগুলো, মানে আপনি ভাবতে পারছেন এরা কি কোনো সরকার চালাচ্ছে না গুন্ডা বাহিনী চালাচ্ছে? এরা নেতাজিকে গুন্ডা বলে আখ্যায়িত করছে। এখানে ভেন্দুবাবুর কথা শুনবেন তো পুরোটাই মানে মনে হচ্ছে ও কোনো মুখ্যমন্ত্রী নয়, একজন গুন্ডা কথা বলছে। তো আপনি দেখুন লড়াই অনেক কঠিন। আমরা এখন যাই বলতে যাবো গুন্ডা দমন আইনে উঠে নাও, তো গুন্ডা দমন আইনটা তো তা নয়, এটা হলো গণতন্ত্র দমন আইন। তো গণতন্ত্রকে চাপিয়ে রাখা যায় না, এটা আজকে প্রমাণিত। তো এই লড়াই, কারণ একটা এজেন্ডা তো নয় ভারতবর্ষে, আপনারাও জানেন যে একের পর এক এজেন্ডা। মানুষ খাবে কি? ডাক্তার হয়ে গেলেই তো হবে না, নিট পরীক্ষা দিলে চাকরি কোথায়, কোথায় পরিষেবা, পরিকাঠামো কোথায়, ইনফ্রাস্ট্রাকচার। আর আমি যদি বাংলার কথা বলি, বাংলা তো যেদিকে তাকাবেন আপনি অশ্বডিম্বই দেখতে পাবেন। বাংলার কোথায় আজকে শিক্ষকেরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আজকে একের পর এক ভাওতা দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার অর্ধেক লোক পায়নি, অর্ধেক মহিলারা যান না বাড়ি বাড়ি যান, পায়নি। যেটা সত্য সেটা সত্য। তো দেখুন এরা একটা মানে মিথ্যেবাদীর সরকার, মিথ্যাচার করেই এসছে মোদিজি। তো আমার ভালো লাগলো একজন প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে রাত্রি 12টায় এসে উনি ক্যামেরার সামনে, মানে 35 লাখ টাকার ফটোগ্রাফার ওনার সামনে ছিল না, বাতি ক্যামেরার সামনে এসে তাকে ভাষণ দিতে বাধ্য করেছে। তো সেটা আমাদের একটা বড় পাওনা। ছাত্র যুব হচ্ছে যে কোনো সমাজের মানে বলা ভালো যে ভবিষ্যৎ প্রজন্ম মেরুদণ্ড। আর শিক্ষা যদি কোনো জাতির ক্ষতিগ্রস্ত হয় তার ভবিষ্যৎ কি থাকতে পারে? যে সরকার রুটি কাপড় আর মকানের পরবর্তী এটা হচ্ছে স্বাস্থ্য আর শিক্ষা, শিক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষা যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তো সমস্যায় পড়বে। তাহলে কর্মসংস্থানই বা হবে কি করে, দেশ এগোবে কি করে? তো এই শিক্ষা ব্যবস্থাকে কলুষমুক্ত করার জন্য ছাত্ররা গুঞ্জ বলে একটা অনুষ্ঠান, এই ককরোচ আন্দোলনের আগে থাকতেই রাহুল গান্ধী শুরু করেছেন। তিনি অনেকবার বলছেন নিট কেলেঙ্কারি নিয়ে, এবং তিনি প্রথম ভোট চুরি নিয়ে বলেছিলেন, তারপর নিট কেলেঙ্কারি নিয়ে তিনি ছাত্রতা গুঞ্জ করে দুটি জনসভা উনি করেছেন, আপনারা সকলে জানেন। তারপরে এই 26 দিন সোনাম মঞ্চুর এই একই ইস্যুতে আজকে আন্দোলন করলেন অনশনে থেকে। এবং আজকে যেটা হলো যে দাঁড়িয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান, মাননীয় শিক্ষামন্ত্রী যেন পদত্যাগ করেন। তিনি পদত্যাগ করলেন, কিন্তু সমস্যাটা কিভাবে সমাধান হবে তার কিন্তু এখন দিশা পাওয়া যায় কি। কারণ আমি আপনাকে মনে করাই, অল্প কিছু আগে দপ্তরের যে সচিবকে সরানো হয়েছিল তার জায়গায় তিনি সচিব হয়ে এসছেন। তিনি আবার উদ্যান জেআরির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 1 কোটি টাকা পাইয়েছিলেন তার মা এবং তার স্ত্রীকে শস্য, নিজের বাড়ির জমিতে শস্য উৎপাদনের জন্য। তো এমন একজন লোককে দিয়ে তিনি কিন্তু এখনো চেয়ারে আছেন শিক্ষা সচিব হিসেবে। এমন একজন লোক চেয়ারে থাকাকালীন শিক্ষাকে খুব মানে বলা ভালো যে সুরক্ষিত, এটা আমরা এখনো মনে করতে পারছি না। তবে একটা স্টেপ আমরা নিশ্চয়ই এগোতে পেরেছি, শিক্ষামন্ত্রী পদত্যাগ। 2024 সালের নিট প্রশ্ন ফাঁসের যে মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া, তাকে কিন্তু সিবিআই ইতিমধ্যে ক্লিন চিট দিয়ে দিয়েছে। এদিকে আর এক পাশাপাশি আমরা দেখলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন এতদিনের দাবি মেনে। পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? দুর্ভাগ্যজনক, দায়িত্বজ্ঞানহীন এবং দেশের মানুষের প্রতি কর্তব্যবোধের অভাব এই নরেন্দ্র মোদী সরকারের। শুধু মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করা আর দেশের বিমানবন্দর থেকে পোর্ট সব কিছু শিল্পপতিদের হাতে তুলে দেওয়া, দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, এগুলোই হচ্ছে এই সরকারের কাজ। আজকে শেষ অবধি কি হলো, একটা প্রজন্ম সাফার করলো এই নিট পেপার লিক হওয়াতে। পরিকাঠামো শিক্ষার হজবরল এবং সেই হজবরল পরিস্থিতিতে ক্লিন চিটও দেওয়া হয় যারা আসামি, বেসিক্যালি আসামি। কেন ক্লিন চিট দেওয়া হচ্ছে, কাদের আদেশে ক্লিন চিট দেওয়া হচ্ছে, আমরা নিশ্চয়ই কোর্টকে কোনোদিন প্রশ্ন করব না। কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাট করেছে
পশ্চিমবঙ্গ তথ্য প্রমাণ লোপাট দেখেছি, কেন্দ্রের সরকারও তথ্য প্রমাণ লোপাটে ওস্তাদ। তো এখন মানুষ বুঝে গেছে যে রাহুল গান্ধীর যে লড়াইটা ছিল সত্যের পথে, অর্থাৎ রেজিগনেশন তো হয়েছে, কিন্তু সেই চেয়ারে বসে যা যা কীর্তি হয়েছে সেই কীর্তিগুলো মানুষের কাছে সামনে আসা দরকার। কেন কীর্তিমান এমনি তো হয়নি, 152 বার পেপার লিক, কুছ তো হ্যায়, এই কুছ তো হ্যায় আর ক্যা হ্যায়, কি আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এই পরিষ্কার তথ্যচিত্রটা আসা উচিত এবং যারা ছাত্রদের উপরে আক্রমণ করলো তাদেরকেও শাস্তি দিতে হবে। সবে শুরু, কারণ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শুধুমাত্র আন্দোলনের উত্তর হতে পারে না। সম্পূর্ণ শিক্ষার যে দুর্নীতি, সেই দুর্নীতি সাফ করাই আন্দোলনের আসল উদ্দেশ্য। পরিসংখ্যান বলছে একেবারে 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ গত 12 বছরে 89টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে আমাদের দেশে। গত 11 বছরে সেই সংখ্যাটি প্রায় 140টিরও বেশি, অর্থাৎ একাধিক পরীক্ষায় ফ্রড হয়েছে 140টিরও বেশি। সেই ভারতবর্ষের শিক্ষা পরিকাঠামো কি পরিবর্তন হবে?